আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তনুজা দাস। শুরুতেই জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপ ট্রাম্প প্রশাসনের, যৌক্তিক নয় মনে করেন অর্থ উপদেষ্টা। সিদ্ধান্ত পুনর্বিবেচনায় কাজ করছে সরকার। বিগত ৩ নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা আগামীতে সুযোগ পাবেন না জানালেন সিইসি। গ্রহণযোগ্য ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মানসিকভাবে অসুস্থ, অব্যাহতিপ্রাপ্ত নেতাদের দাবি সিদ্ধান্ত বেআইনি, কাউন্সিলে যোগ দেওয়ার ঘোষণা, নিয়মের ব্যত্যয় হয়নি নতুন মহাসচিব। অপকর্মের সাথে জড়িত দলের সদস্যদের বহিষ্কারের পরেও রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী, অভিযোগ বিএনপির। এবং বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপি, কুষ্টিয়ার পদযাত্রায় নাহিদ ইসলাম। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে ৩৫% শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১ আগস্ট থেকে কার্যকর হবে এই শুল্ক। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যৌক্তিক শুল্ক সমঝোতায় পৌঁছাতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তার আশা, আলোচনায় উভয় দেশের জন্য লাভজনক ফলাফল উঠে আসবে। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে বাংলাদেশের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও জাপান সহ মোট 14 দেশের উপর নতুন শুল্ক হার নির্ধারণের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুল্ক সংক্রান্ত লেখা চিঠি ট্রুথ সোশ্যালে শেয়ার করেন তিনি। চিঠিতে বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর ৩৫% শুল্ক নির্ধারণের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট, যা কার্যকরের ঘোষণা দেন আগামী ১ আগস্ট থেকে। আগে এই শুল্ক ছিল ১৫.৫%। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে যৌক্তিক শুল্ক সমঝোতায় পৌঁছাতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের নেতৃত্বে কাজ করছেন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। আলাপ আলোচনার মাধ্যমে বাংলাদেশের জন্য ইতিবাচক ফলাফল বের হয়ে আসবে বলে মনে করেন তিনি। কমার্স অ্যাডভাইজার শেখ বশির উদ্দিন এখন ওয়াশিংটনে আছেন, উনি এই টক্সের নেতৃত্ব দিচ্ছেন। আমরা আশা করি এই টক্সের মাধ্যমে এমন একটা জায়গায় এমন একটা রেজাল্ট আমরা পাবো, যের ফলে যেটা আমাদের উভয় দেশের জন্যই এটা উইন উইন, মানে এমন একটা ডিল যেটা আমার জন্য বেটার, তাদের জন্য বেটার। আমাদের চিফ অ্যাডভাইজার ট্রাম্প প্রশাসনকে চিঠি দিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠি দিয়েছেন। তারপরে আপনারা দেখেছেন গত 90 দিনে আমরা বাংলাদেশের যত ট্রেড এক্সপার্ট আছে সবার সাথে আমরা বসেছি, সেটা নিয়ে আমাদের একটা পজিশন পেপার তৈরি হয়েছে। আমরা আমাদের নেগোসিয়েশনে কি কি বিষয় নেগোসিয়েট করব সেগুলো বিষয়ে আলাপ হয়েছে। যদি ৩৫% শুল্ক আরোপ থেকে যুক্তরাষ্ট্র সরে না আসে, তাহলে অর্থনীতিতে বিরূপ কি প্রভাব পড়বে তা নিয়েও প্রশ্ন ছিল প্রেস সচিবের কাছে। আমরা যদির কথাটা এখন ধরছি না। বাংলাদেশের এক্সপোর্ট $50 বিলিয়ন প্রায়, এবং আমরা আশা করছি সামনে আরো বাড়বে। অন্যান্য দেশের সাথে কি হচ্ছে আমাদের তো এটাই না, আমরা আমাদের স্বার্থের জায়গা থেকে আমরা দেখছি। এর আগে গত ৩ এপ্রিল বিশ্বের বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। সে সময় বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করা হয়, পরে তা ৩ মাসের জন্য স্থগিত করা হয়েছিল। ট্রুথ সোশ্যালে শেয়ার করা চিঠিতে বলা হয়, উচ্চ শুল্ক এড়াতে কোনো পণ্য তৃতীয় দেশ হয়ে পাঠালে সেই পণ্যে আরও বেশি শুল্ক বসানো হবে। তবে বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান যদি যুক্তরাষ্ট্রেই পণ্য তৈরি বা উৎপাদন করে, তাহলে কোনো শুল্ক আরোপ করা হবে না। বাংলাদেশ যদি এই শুল্কের বিরুদ্ধে পাল্টা কোনো ব্যবস্থা নেয়, তাহলে শুল্ক আরও বাড়ানোরও হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বিদ্যমান বাণিজ্য ঘাটতির তুলনায় ৩৫% শুল্ক নির্ধারণ যৌক্তিক নয় বলে মনে করেন অর্থ উপদেষ্টা, যা আশা করেনি বাণিজ্য মন্ত্রণালয়। এটি কার্যকর হলে বাংলাদেশের উপর চাপ বাড়বে বলে মনে করছে বাণিজ্য সচিব। এ বিষয়ে আলোচনার জন্য আজই যুক্তরাষ্ট্র যাচ্ছেন তিনি। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত এপ্রিলে বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপের পর ৩ মাসের জন্য তা স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আশার আলো দেখা গেলেও তা নিরাশায় পরিণত হয়েছে মাত্র 2% কমিয়ে 35% নির্ধারণ করায়।
তবে একে যৌক্তিক মনে করছেন না অর্থ উপদেষ্টা, বলেন পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। প্রেসিডেন্ট দিয়েছেন, কিন্তু 1-to-1 যখন নেগোসিয়েশনে ঠিক হবে, চিঠিতে বহু আগে দিয়েছে 37%, এইটা আবার 14টা দেশের জন্য বলেছে একই, কিন্তু 1-to-1 নেগোসিয়েশন হবে, সেজন্য তো ইউএসটিআর এর সাথে কথা বলা। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক হার প্রত্যাশা করেনি বাণিজ্য মন্ত্রণালয়। এটা কার্যকর হলে বাংলাদেশের উপর চাপ বাড়বে বলে মনে করছেন বাণিজ্য সচিব। কিছু না হলে প্রেশার হবে, সেটা তো সবাই বুঝে, এবং সেটা যাতে না হয় সেজন্য তো আমরা যাচ্ছি আলোচনা করতে। তৈরি পোশাকে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশ ভিয়েতনামের উপর 46% শুল্ক আরোপ করেছিল যুক্তরাষ্ট্র। আলোচনার মাধ্যমে তা কমিয়ে 20% নামিয়ে এনেছে দেশটি। বাংলাদেশের কমেছে মাত্র 2%। তাহলে কূটনৈতিক তৎপরতার কোনো ঘাটতি ছিল কিনা এমন প্রশ্নে বাণিজ্য সচিব দাবি করেন তৎপরতার কোনো ঘাটতি ছিল না। শুল্ক কমাতে মার্কিন বাণিজ্য প্রতিনিধির সাথে আবারও বৈঠক হবে। না, তৎপরতায় পার্থক্যটা এটা আমরা মনে করি না। কারণ হলো যে আপনারা এটা জানেন কি না, আমরা যেদিন থেকে রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজ হয়েছে, তারপরে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা চিঠি দেওয়া, আমাদের বাণিজ্য উপদেষ্টা চিঠি দিয়েছেন, আমি দিয়েছি, আমরা প্রায় 5 দফা মিটিং করেছি, অনলাইন এবং অফলাইন। এরপরে আমরা তাদের যে ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টের খসড়া পাঠিয়েছে সেগুলোর উপরে 3 দফা, গত দিন মিলে 4 দফা আমরা সেই খসড়ার উপরে অ্যামেন্ডমেন্ট পাঠিয়েছি, সেগুলোর উপরে নেগোসিয়েশন করেছি। এছাড়া ইমেইল যোগাযোগ বা টেলিফোন যোগাযোগ এগুলো চলছে। কাজে আমরা একদম ফুল টাইম এনগেজ ছিলাম গত সেই 2রা এপ্রিল থেকে। তো আমরা এনগেজ না বা তৎপর আমরা কম, এটা কোনোভাবেই বলা যাবে না। আমরা একদম যথেষ্ট তৎপর। সামনে 1 মাস রেখে আজকে ডকুমেন্ট হ্যান্ডওভার করা হয়েছে এবং নেগোসিয়েশনের ডেট দেওয়া হয়েছে। ডেটটা তাদের পক্ষ থেকেই দেওয়া হয়েছে। তার মানে নেগোসিয়েশনের দরজা খোলা রয়েছে। আমরাও নেগোসিয়েশনে এনগেজ হচ্ছি, আমরা কথা বলছি, কথা বলতে যাচ্ছি। আমার উপদেষ্টা মন্ত্রী সেখানে আছেন, আমি আজকে যাচ্ছি সন্ধ্যায়। তো আমরা কিছু একটা ফলাফল পাবো না এরকম আশা করে তো আর আমরা এই এনগেজমেন্টে যাচ্ছি না। আমাদের ডেফিসিট মাত্র $5 বিলিয়ন, ভিয়েতনামের 125 বিলিয়ন। ওখানে কিন্তু ওরা মোটামুটি কনসেশন দিতে মানে ওদের রাজি হয়েছে, কিন্তু আমাদের এত কম ডেফিসিট, আমরা চেষ্টা করছি যে আমাদের এত কম ডেফিসিটে এত শুল্ক দেওয়ার তো কোনো জাস্টিফিকেশন থাকে না। কিন্তু ওরা যেটা করছে ব্ল্যাঙ্কেট কতগুলো করে, চায়নার জন্য আলাদা, একেবারে চায়না তো একটা সিঙ্গেল হ্যান্ডেডলি ডিল করে ওরা, আর বাকি এটা দেশে করেছে, এটা 14টা দেশের একই বলেছে। 14 দেশের মধ্যে এখন আমরা এটা নেগোশিয়েট করব। বাংলাদেশ প্রতি বছর যুক্তরাষ্ট্রে রপ্তানি করে $8 বিলিয়ন পণ্য আর আমদানি করে $2 বিলিয়ন। দুদেশের বাণিজ্য ঘাটতি কমাতে বাজেটে 610টি পণ্যের উপর থেকে শুল্ক ছাড়ের ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে 110টির আমদানি শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়। তারপরও মন গলেনি যুক্তরাষ্ট্রের, তাই নতুন করে ভাবছে সরকার। ইউএস ট্রেডটা বাংলাদেশে বাড়ানো তো দরকার, সেটা না বাড়ালে তো আসলে তারা আমাদেরকে কোনো ধরনের ছাড় দিবে না। তো সরকারি ট্রেড বাড়ানোর জন্য আমরা যেগুলো ফ্যাসিলিটেট করব, যেমন আপনারা জানেন যে আমাদের বিমান বহরের প্রায় সব এয়ারক্রাফটই বোয়িংয়ের, এবং আমাদের বিমানের ইনফ্রাস্ট্রাকচার যা আছে সেটাও বোয়িং ওরিয়েন্টেড। কাজে বোয়িংয়ের ফ্লাইট কেনার জন্য আমাদের কিছু আদেশ দেওয়ার কথা রয়েছে খুব শীঘ্রই। আমরা সেভাবে নেগোসিয়েশনও করেছি বোয়িংয়ের সাথে। এছাড়া তুলা আমদানিকে আমরা প্রমোট করব, সেটা করার জন্য তুলার উপর আপনারা জানেন যে এমনিতেই শূন্য শুল্ক, কিন্তু সেখানে আমেরিকান তুলা আমদানি যাতে বেশি হয় সেজন্য আমরা কিছু ফ্যাসিলিটি এখানে তৈরি করে দিব। এটা গেল তুলার ক্ষেত্র। সরকারি খাতে যে সমস্ত ফুড গ্রেন কেনা হয় সেক্ষেত্রে আমরা আমেরিকাকে একটু প্রাধান্য দিব। তো এভাবে আমরা আসলে আমেরিকান ট্রেডটা বাড়াবো। আর আপনারা জানেন যে আমাদের মিলিটারি ইকুইপমেন্টেরও একটা বড় অংশ আসলে আমেরিকা থেকে প্রকিউর করা হয়, সে সমস্ত ক্ষেত্রটাও আমরা বিবেচনায় নিচ্ছি। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। আমাদের তুলা বিগত 3টি নির্বাচনকে বৈধ ঘোষণা দেয়া বিদেশি পর্যবেক্ষকদের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। দুপুরে নির্বাচন কমিশনে ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং এর সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। সিসি আরও জানান, আগামী নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি, যথাসময় তা জানানো হবে। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান।
প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে সকালে নির্বাচন কমিশনে আসেন কানাডার রাষ্ট্রদূত অজিত সিং। এতে আগামী নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়। বৈঠকে কানাডার রাষ্ট্রদূত নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সাথে ব্যালট প্রকল্পে কানাডা সহযোগিতা করবে বলে জানান সিইসি। বিগত 3 নির্বাচনকে যে সব বিদেশি পর্যবেক্ষকরা বৈধ বলে স্বীকৃতি দিয়েছে তাদের আগামী ভোটে পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হবে না বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। যে সমস্ত পর্যবেক্ষক গত 3টা নির্বাচনকে সার্টিফিকেট দিয়েছে যে খুব সুন্দর নির্বাচন হয়েছে, অ্যাকসেপ্টেবল ক্রেডিবল নির্বাচন হয়েছে, তো তাদেরকে কি আমাদের নেওয়া উচিত? আমরা নিব, দেখে শুনে নিব যারা ডিপেন্ডেবল, রিলায়েবল এবং যাদের এক্সপিরিয়েন্স আছে। আমি ফরেন অবজারভারের কথা বলছি। অন্যদিকে বিকেলে নির্বাচন কমিশনের ডাইনিং হলে RFED কার্যনির্বাহী কমিটির ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিইসি AMM নাসির উদ্দিন সহ 4 কমিশনার। এতে সিইসি বলেন, নির্বাচনের সাথে যারা জড়িত সকলের ভাবমূর্তি ফিরিয়ে আনতে সুষ্ঠু নির্বাচন এবং স্বচ্ছ ভোটের বিকল্প নেই। আমরা সবাই মিলে কিন্তু 91 সালে একটা অত্যন্ত সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছি জাতিকে, 96 সালে দিয়েছি, 2001-এ দিয়েছি। এখন কেন পারবো না? আমাদেরকে পারতেই হবে। আমাদের প্রশাসন ক্যাডারের তাদের যে ইমেজ যে ক্ষুণ্ণ হয়েছে, এদের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এন্টায়ার আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। এই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য এইটাই হচ্ছে সুযোগ। এছাড়া তিনি বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। ভোটের তারিখ নির্ধারণ হলে সময়মতো জানানো হবে বলেও জানান তিনি। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের মানসিকভাবে অসুস্থ বলে দাবি করেছেন দলের অব্যাহতিপ্রাপ্ত শীর্ষ নেতারা। রাজধানীর গুলশানে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা বলেন, অসুস্থ বলেই চেয়ারম্যান, মহাসচিব এবং প্রেসিডিয়াম সহ 10 জনকে বেআইনিভাবে অব্যাহতি দিয়েছেন তিনি। অব্যাহতির সিদ্ধান্তকে মানেন না এবং নিজেরা পদে বহাল আছেন দাবি করে বলেন দলের কাউন্সিলেও যোগ দেবেন তারা। তবে নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, নিয়ম মেনেই অব্যাহতি দেওয়া হয়েছে তাদের। আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। দীর্ঘদিন আলোচনায় না থাকা জাতীয় পার্টি আবারও আলোচনায়। হঠাৎ করে দলের 3 শীর্ষ নেতা, সিনিয়র চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পদ থেকে অব্যাহতি দেয় দলটি নিয়ে আবারও কৌতূহল তৈরি হয়েছে। সোমবার অব্যাহতি পাওয়া নেতারা সংবাদ সম্মেলন করেন গুলশানের রুহুল আমিন হাওলাদারের অফিসে। সেখানে আগের বহিষ্কৃত নেতা কাজী ফিরোজ রশিদ, সৈয়দ আবু হোসেন বাবলা সহ আরও কয়েকজন নেতাও উপস্থিত হন। সংবাদ সম্মেলনে অব্যাহতির সিদ্ধান্তকে বেআইনি বলে উল্লেখ করে তারা বলেন, GM কাদের স্বৈরাচারী কায়দায় দল চালাচ্ছেন। এ সময় তাকে মানসিকভাবে অসুস্থ বলেন নেতারা। প্রেসিডিয়াম মিটিং এর দোহাই দিয়ে যে সিদ্ধান্তের কথা বলছেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে বেআইনি এবং অবৈধ। সুতরাং আমি মনে করি আমরা এখনো পার্টিতে সপদে বহাল আছি এবং মহাসচিব আমাদের মুজিবুল হক চুন্নু। এমন কোন কেরিয়ার নাই ওনাকে আমি নেতা মানবো। একটাই গুণ আছে, অনলি একটাই গুণ, যার জন্য ওনাকে নেতা মানে সেটা হলো আমাদের প্রয়াত রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মোদার্শেদের ভাই। তার অরাজনৈতিক আচরণ দলকে স্তব্ধ করে দিয়েছে বারবার। কাদের সাহেব কেন এই কাজটি করলেন? তার কি হয়েছিল? তার কি অসুস্থতা আসছে নাকি এটা পরীক্ষা করার প্রয়োজন আছে। দলের এই সিদ্ধান্ত মানেন না উল্লেখ করে আগামী কাউন্সিলে যোগ দেওয়ার কথাও জানান তারা। আমাদের নিজেদের কাউন্সিল করব, কাউন্সিল করার পরে সেই নেতৃত্ব ঠিক করে আমরা যেসব পার্টি আছে তারা সকলে একসাথে এসে যোগ করে তাদের নিজেদের অবলুপ্ত ঘোষণা করবে। নতুন নিয়োগ পাওয়া মহাসচিব বলছেন, সব নিয়ম মেনেই সিদ্ধান্ত নিয়েছেন দলের চেয়ারম্যান। সদস্য পদ না থাকলে কারো কাউন্সিলে যাওয়ার সুযোগ নেই। একটি পার্টিতে কেউ যদি গঠনতন্ত্রের বাইরে কাউন্সিল ডাকে, এটি তো সর্বোচ্চ শৃঙ্খলা বিরোধী অপরাধ, সর্বোচ্চ। তৃণমূলের ভিত্তিতেই আমরা সমস্ত কাজগুলো করেছি এবং প্রেসিডিয়াম এটাকে র্যাটিফাই করেছে এবং পার্টির চেয়ারম্যান এটাকে এক্সিকিউট করেছে, যেহেতু ক্ষমতাটা চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। এটার মধ্যে গঠনতন্ত্রের কোনো ব্যত্যয় ঘটেনি, সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া হয়েছে। তবে কাউন্সিলের আগে প্রেসিডিয়াম বৈঠকে সিদ্ধান্ত হলে অব্যাহতিপ্রাপ্তরা আবার দলে ফিরতে পারেন বলেও জানান নতুন মহাসচিব। প্রেসিডিয়ামের মতের বাইরে গিয়ে চেয়ারম্যান তাদেরকে আনতে পারেন, সেটা হবে বিশ্বের কয়েল এক্সারসাইজ, যেটা তারা বাতিল চাচ্ছেন। হুমায়ুন চিশতি, ATN বাংলা, ঢাকা।
দলের নাম ব্যবহার করে অপকর্মকারী সদস্যদের বহিষ্কারের পরেও রহস্যজনক কারণে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন। তিনি বলেন, প্রশাসনের নিষ্ক্রিয়তায় মব কালচার বিস্তারে সমাজে শান্তি এবং স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। পতিত স্বৈরশাসক শেখ হাসিনার অদ্ভুত উন্নয়নের ফিরিস্তি দেওয়ার মতো জাতীয় নির্বাচন পেছানো নিয়েও নানা ধরনের বয়ান দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দল থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও প্রশাসন কোনো সহযোগিতা করছে না। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন খুব একটা সক্রিয় হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কলকাঠি নাড়ছেন বলে স্পষ্টত প্রতীয়মান হয়। ভিন্ন মত দমন নয়, তা প্রকাশের সুযোগ করে দিতে হবে, এটি গণতন্ত্রের সৌন্দর্য, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর বাংলা একাডেমিতে বিতর্ক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি আরও বলেন, এখনও গণতন্ত্র চর্চার সুযোগ নিশ্চিত করতে না পারা দেশের জন্য দুর্ভাগ্যজনক। বিএনপি মহাসচিব আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের মানুষের সামনে ভালো সময় আসবে, এই দেশ মাথা উঁচু করে দাঁড়াবে। তরুণরা দেশের ভবিষ্যৎ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, উন্নয়নের মাধ্যমে রাজধানীর সাথে প্রত্যন্ত অঞ্চলের দূরত্ব কমিয়ে আনতে হবে। আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। বাংলাদেশের দুর্ভাগ্য যে বাংলাদেশে গণতন্ত্রটা চর্চা হয়নি, এবং আমি অত্যন্ত আশাবাদী হয়েছি যে অনেকে যে বলেন যে কিছু হবে না, এটা সঠিক নয়, অনেক কিছু হবে, এবং বাংলাদেশে অবশ্যই আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কুষ্টিয়ায় দেশ গড়তে জুলাই পদযাত্রার ৮ম দিনে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারতের পর গণমাধ্যমে কথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। জানান, আবরার ফাহাদের মৃত্যুর প্রতিবাদ আন্দোলন দেশের রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। এরপর থেকেই শুরু হয় ভারতের আধিপত্য বিরোধী আন্দোলন। কুষ্টিয়ার সভা শেষে মেহেরপুরে পদযাত্রা ও পথ সমাবেশ করে এনসিপি। কুষ্টিয়া প্রতিনিধি তুহিন আহমেদের তথ্য ছবিতে রিপোর্ট করেছেন মাজহারুল হক মুহাজির। এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির ৮ম দিন শুরু হয় ছাত্রলীগের নির্যাতনে নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের কবর জিয়ারতের মাধ্যমে। জেলার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামে এনসিপির নেতাকর্মীরা আবরার ফাহাদ ও তার স্বজন এলাকাবাসীর সাথে কথা বলেন। এ সময় নাহিদ, হাসনাত, সামান্তাদের বরণ করে নেন আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ। তাদের কাছে তুলে ধরেন এলাকাবাসীর নানা চাওয়া। আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে গড়ে ওঠা আন্দোলনই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মাইল ফলক ছিল বলে মনে করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তার রুহের মাগফিরাত কামনা করছি, এবং আবরার ফাহাদের যেই পথ আমাদের দেখিয়ে গিয়েছে, বাংলাদেশপন্থী পথ, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী পথ, আগ্রাসন বিরোধী পথ, সেই পথে আমরা জাতীয় নাগরিক পার্টি রাজনীতি করছে। সেই পথ ধরেই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গত ১৬ বছরে যতজন গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছে তাদের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠাতেই কাজ করতে চায় এনসিপি। ২০১৯ সালে আবরার ফাহাদের মৃত্যুর প্রতিবাদে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে আমরা দিল্লির আধিপত্যবাদ বিরোধী এবং সন্ত্রাস বিরোধী আন্দোলন গড়ে তুলেছিলাম। সেই আন্দোলন আমাদের বিরোধী লড়াই, সেই লড়াইয়ের অন্যতম মাইল ফলক ছিলেন। ৮ম দিনে কুষ্টিয়ার বিভিন্ন গ্রাম উপজেলায় পদযাত্রা শেষে মেহেরপুরে পদযাত্রা ও পথ সমাবেশ করে এনসিপি। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা। স্ত্রী সন্তানকে নিয়ে সুখের সংসার ছিল রাজমিস্ত্রি নূর আলমের।
একটি বুলেট ধ্বংস করে দিয়েছে তার সাজানো জীবন। জুলাই আন্দোলনে তিনি ছিলেন গাজীপুরে। সেখানেই বুলেটের আঘাতে প্রাণ হারান নূর আলম। বিধবা স্ত্রী খাদিজা বেগম সহযোগিতা পেলেও মানবেতর দিন কাটাচ্ছে নূর আলমের অসুস্থ বাবা। কুড়িগ্রাম প্রতিনিধি MS সাগরের প্রতিবেদন, জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। জীবিকার তাগিদে গাজীপুরের রাজমিস্ত্রির কাজ করতেন নূর আলম। গত বছরের 20 জুলাই কাজ শেষে বাসায় ফেরার সময় গাজীপুর চৌরাস্তা এলাকায় ছাত্র জনতা ও পুলিশের সংঘর্ষের মাঝে পড়ে গুলিতে মৃত্যু হয় শহীদ নূর আলমের। বাবাকে হারায় শিশু আব্দুল খালেক। শহীদ নূর আলমের বিধবা স্ত্রী খাদিজা বেগম সরকারি, বেসরকারি ও রাজনৈতিকভাবে সহযোগিতা পেয়েছেন। কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে অফিস সহায়কের চাকরির ব্যবস্থাও হয়েছে তার। সহযোগিতা করি আমার মেয়েটা একটা কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি নিয়ে গেছে, সে চাকরি করতেছে। আর ছড়িয়ে স্যার হাসিনাতে বিচার বাসাই বেড়ার সঙ্গে স্টক হয়েছে। কুড়িগ্রাম তো অরিকোনা নিয়ে গেছে, অরিকোনা সামলি বের পায় নাই, কাছে ঢাকা নিয়ে গেছে। উপদেশ ঢাকা নিয়ে যায় অরিকোনা আইতে চেষ্টা করিয়ে আরাম করি দিয়ে ফেরাইছে। তো ফির অদন হল ফির এলা তো কাম কাজ করে ফেলে। মানবেতর জীবন কাটাচ্ছেন শহীদ নূর আলমের বাবা আমির হোসেন। আমির আলী পাগলের মতো বেড়াতে মানে সেন্সারে চলে গেল, স্ট্রোক করে গেল, ঢাকায় নিয়ে গেল, আমার খরচে সরকারি খরচে নিয়ে গেল। নূর আলমের বাবা কি কর্ম আছে, বয়স্ক এক যখন কর্ম করি খাবার পায়, নূর আলম থাকলে অবশ্যই কর্ম করি খোয়ালি হয়। মানে রাস্তা কোনো মতে চলি ফিরি খাইতে পারে, কর্মটা যে করবে এটা তো পায় না। জুলাই আন্দোলনে সকল শহীদ পরিবারকে সহায়তার দাবি সচেতন মহলের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে চীন সফরে যাওয়া বিএনপি প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন। দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য, দেশের বিভিন্ন খাতে বিনিয়োগ, চীনা কমিউনিস্ট পার্টির সাথে বিএনপির সম্পর্ক আরও জোরদার করা সহ নানা বিষয় আলোচনা হয় বৈঠকে। সফরের অভিজ্ঞতা তুলে ধরে আমন্ত্রণের জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান বিএনপি মহাসচিব সহ প্রতিনিধি দলটি। গত 22 জুন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 দিনের সফরে চীন গিয়েছিল 9 সদস্যের এই প্রতিনিধি দলটি। মালয়েশিয়ায় জঙ্গি তৎপরতার দায়ে বাংলাদেশে পাঠানো 4 প্রবাসীকে রাজধানীর বিমানবন্দর থানার সন্ত্রাস দমন আইনের মামলায় 4 দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। তদন্ত কর্মকর্তার 7 দিনের রিমান্ড আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মিনহাজুর রহমান এই আদেশ দেন। রিমান্ডে যাওয়া 4 জনের মধ্যে 3 জন সোহাগ, রেদওয়ানুল এবং জাহিদকে গত শুক্রবার মালয়েশিয়া থেকে দেশে ফেরত পাঠানো হয়। এছাড়া মাহফুজকে সোমবার কুমিল্লা থেকে গ্রেফতার করে পুলিশ। মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ সংগঠনের আদর্শে অনুপ্রাণিত হয়ে মালয়েশিয়ায় অবস্থানকালে সন্ত্রাসবাদের সঙ্গে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। 7 দিনের রিমান্ড আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ, আমরা তার বিরোধিতা করেছি এবং 4 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদ করার জন্য। বিজ্ঞ আদালত বলেছেন তাদেরকে আমরা কিছুদিনের একটু জিজ্ঞাসাবাদ করি, দেখি যে তাদের সাথে এ ধরনের বাংলাদেশে যে একটা মামলা হইল এই সম্পৃক্ততাটা কেন আসলো। দেশি বিদেশি শ্রমিকদের দিনরাত নিরলস কর্মযোগে শেষ হয়েছে পায়রা গভীর সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। দ্রুত গতিতে এগিয়ে চলছে সেতুসহ সংযোগ সড়কের কাজ। জাহাজ হ্যান্ডেলিং সুবিধাদি নির্মাণ কাজ রয়েছে শেষ পর্যায়ে। এর মধ্য দিয়ে দীর্ঘ 1 দশকের অপেক্ষা শেষে আগামী বছরের জুলাইয়ে চালু হবে দেশের 3য় সমুদ্র বন্দর পায়রার পূর্ণাঙ্গ অপারেশনাল কার্যক্রম। বন্দর সংশ্লিষ্টরা বলছেন, আধুনিক উচ্চ ক্ষমতার গভীর সমুদ্র বন্দর হিসেবে এটি দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। 2019 সালের জানুয়ারিতে পটুয়াখালীর কলাপাড়ার লালুয়ায় শুরু হয় পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণ কাজ। প্রায় 6,000 কোটি টাকার এ প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্নের মেয়াদ ধরা হয় 2023 সালের জুন। 2 দফা সময় বাড়িয়ে সম্পন্ন হয়েছে টার্মিনাল ও ব্যাকআপ ইয়ার্ডের কাজ। আন্ধারমানিক নদের ওপর 6 লেন সেতুর কাজ 65 ও সংযোগ সড়কের কাজ সম্পন্ন হয়েছে এখন পর্যন্ত 70%। বন্দরকে দেশের সকল অঞ্চলের সাথে নিবিড়ভাবে যুক্ত করতে ফরিদপুরের ভাঙ্গা থেকে
কুয়াকাটা পর্যন্ত মহাসড়ক 6 লেনে উন্নীত করার কাজ শুরু হচ্ছে শিগগিরই। সেতু ও সংযোগ সড়কের কাজ শেষ হলে 2026 সালের জুলাইয়ে চালু হবে বন্দরের নিজস্ব প্রথম টার্মিনালের অপারেশনাল কার্যক্রম। আমি যদি কম্পেয়ার করি বাংলাদেশের অন্য 3টা বন্দরের টোটাল যে কি লেন্থ আছে সেটা এই এক পায়রা বন্দরে সেই পরিমাণ, অর্থাৎ যেখানে জাহাজ ফিরতে পারবে জেটি লেন্থ, সেটা বাংলাদেশের অন্য সব বন্দরের যে বর্তমান ক্যাপাসিটি যদি যোগ করে তাহলে পায়রা বন্দরের সেই ক্যাপাসিটি। নিয়মিত ড্রেজিং এর মাধ্যমে পলিপ্রবণ রাবনাবাদ চ্যানেলের গভীরতা ধরে রাখতে পারলে পায়রা বন্দর হবে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। রাস্তাঘাট এবং এগুলো এখনো সম্পূর্ণ হয়নি, এগুলো করার দ্রুত প্রয়োজন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হইল সিলিটেশন, যেটা পলি পরে যেটা, এবং এটা অবশ্যই একটা চ্যালেঞ্জ। আমার মনে হয় এতটুকু চ্যালেঞ্জ নিতেই হবে একটা বন্দরের জন্য। এই জেলাটার একটা ভালো অবস্থানে আসবে, এই জেলার মানুষের একটা রুটি রুজির বা অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হবে। সবাইকে আমরা বলছি যে এই নাব্যতা ফিরিয়ে আনার জন্য আপনারা যে কোনো অবস্থাতে মন্ত্রণালয় থেকে শুরু করে বা আইডব্লিউটি শুরু করে বা নিজস্ব ড্রেজার দিয়ে আপনারা নাব্যতা ফিরিয়ে আনার জন্য, নাব্যতা ফিরিয়ে না আনলে এখানের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। নিজস্ব টার্মিনাল ছাড়া সীমিত পরিসরে কার্যক্রম শুরু করে পায়রা বন্দর এ পর্যন্ত রাজস্ব আহরণ করেছে 2000 কোটি টাকার বেশি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ইরানে উদ্ভূত যুদ্ধ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের দ্বিতীয় দলটি বিমানে ইরান থেকে শারজায় হয়ে বাংলাদেশে পৌঁছেছে। 32 জনের দলটি প্রথমে সড়কপথে তেহরান থেকে মাশহাদ যান, সেখান থেকে বিমানে সংযুক্ত আরব আমিরাতে শারজায় হয়ে ঢাকায় পৌঁছায়। ইরানে বাংলাদেশ দূতাবাস তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া সমন্বয় করে। ইকো ট্যুরিজম ও স্থানীয় জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে হাওরের মাস্টার প্ল্যান বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নেত্রকোনা সাংবাদিক ফোরাম আয়োজিত হাওরের সংকট ও সম্ভাবনা শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন। হাওরে গাছ রোপণ ও টাঙ্গুয়ার হাওরের উন্নয়নে পরিকল্পনা নেওয়া হয়েছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা আরও বলেন, হাওরে ট্যুরিজম অনিয়ন্ত্রিত হয়ে পড়ায় পরিবেশ রক্ষায় তা নিয়ন্ত্রণ করতে হবে। এজন্য পানি আইনের অধীনে নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানান তিনি। হাওরের জীবনযাপন বিস্তৃত হওয়ায় এর ব্যবস্থাপনা খুব কঠিন কাজ বলেও মন্তব্য করেন পরিবেশ উপদেষ্টা। 4টা পলিসি আমরা কাজে হাত দিয়েছি। একটা হচ্ছে হাওর মাস্টার প্ল্যান, একটা হচ্ছে হাওর প্ল্যান গাইডলাইন অন এমব্যাঙ্কমেন্ট, একটা হচ্ছে হাওরে প্ল্যান্টেশন, আর একটা হচ্ছে হাওরে ট্যুরিজম। হাওরের ট্যুরিজম নিয়ন্ত্রণে সুরক্ষা দেশের খসড়াটা প্রস্তুত করছি এবং আশা করি এটা চূড়ান্ত করে দেবো। যে মানুষ দেখুক, কিন্তু একটা তো সীমা থাকতে হবে। একই মানুষ প্রতিবার যাবে, অন্য মানুষেরা যাবে না। হাওরের ট্যুরিজমের ক্যাপাসিটি কত, কয়টা হাউস বোট আপনি এলাও করতে পারেন, হাউস বোট কোথায় যাবে কোথায় যাবে না। শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। এতে বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান সহ অন্তত 10টি স্থাপনা নদীতে বিলীন হয়ে গেছে। দ্রুত ভাঙন প্রতিরোধ করা না গেলে রাস্তাঘাট, হাটবাজার সহ শতাধিক স্থাপনা নদীগর্ভে বিলীন হবার শঙ্কা রয়েছে। গত বছর নাওডোবা ইউনিয়নের মাঝের ঘাট এলাকায় পদ্মা সেতু প্রকল্পের কনস্ট্রাকশন ইয়ার্ড বাঁধের 100 মিটার নদীগর্ভে বিলীন হয়ে যায়। এবছর ওই অংশে বাঁধ মেরামতের কাজ শুরু হলেও গত মাসে আবারও 250 মিটার নদীতে তলিয়ে যায়। সেই অংশ মেরামতের আগেই সোমবার নদী রক্ষা বাঁধে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। দ্রুত বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে আরও 2 শিক্ষার্থী। সকালে হিমছড়ি পয়েন্টে এই ঘটনা ঘটে। তারা সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ SI সোমনাথ বসু। তিনি জানান, ওই 3 শিক্ষার্থী সাগরে গোসলে নেমে নিখোঁজ হয়। সেখান থেকে একজনের মরদেহ উদ্ধার হয়, তবে তার পরিচয় পাওয়া যায়নি।
জেলা প্রশাসকের অপসারণ সহ 6 দফা দাবিতে সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সিলেটে গত কয়েকদিন থেকে পণ্য পরিবহন ধর্মঘট চললেও আজ থেকে বন্ধ রয়েছে বাস চলাচল। এতে অচল হয়ে পড়েছে সিলেটের সড়ক যোগাযোগ। দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। অন্যদিকে ধর্মঘট প্রত্যাখ্যান করেছে জেলা সিএনজি, অটোরিকশা, অটো টেম্পো, ট্যাক্সি কার মালিক সমিতি। জুলাই ভোর 6টার থেকে অনির্দিষ্টকালের জন্য গণপরিবহন বন্ধ থাকবে। আইন, বিচার, মানবাধিকার ও সংবিধান বিষয়ক সাংবাদিকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম LRF এর 2025-26 মেয়াদের কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি AM মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব কায়সার কামাল উপস্থিত ছিলেন। গত 27 জুন LRF এর নতুন কমিটি নির্বাচিত হয়। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি IUBAT এবং কৃষি গবেষণা ফাউন্ডেশন KGF এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর IUBAT কনফারেন্স হলে এই সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। চুক্তির মাধ্যমে কৃষি গবেষণা, একাডেমিক সহযোগিতা এবং দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করবে দুই প্রতিষ্ঠান। চুক্তিতে স্বাক্ষর করেন IUBAT-র ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর আব্দুর রব এবং KGF এর নির্বাহী পরিচালক ডক্টর নাথু রাম সরকার। সভাপতির বক্তব্যে অধ্যাপক ডক্টর আব্দুর রব বলেন, জাতীয় খাদ্য নিরাপত্তা ও কৃষির টেকসই উন্নয়নে যৌথ গবেষণা অপরিহার্য। এই চুক্তি SDG অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন। এবার খেলার খবর। ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার দেয়া 286 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইগারদের সংগ্রহ 1 উইকেটে 19 রান। এর আগে ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামা লঙ্কানদের স্কোরে 13 রান যোগ নিশান মাধুশঙ্কাকে তুলে নেন তানজিম হাসান তামিম। নতুন বলে শুরুটা ভালোই করেছিলেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব। প্রথম নিশাঙ্কাকে 35 রানেই থামিয়ে দেন স্পিনার তানভীর ইসলাম। এরপর 16 রানে থাকা কামিন্দু মেন্ডিসকে বিদায় করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে কুশল মেন্ডেস প্রতিরোধ গড়ে তোলেন। চতুর্থ উইকেটে আসালাঙ্কাকে নিয়ে 117 বলে 124 রানে জুটি গড়েন সেঞ্চুরিয়ান কুশল মেন্ডেস। জুটি ভাঙে 58 রানে থাকা আসালাঙ্কার বিদায়। কুশল আউট হন 124 রানে। শেষ পর্যন্ত 7 উইকেটে 285 রানে থামে স্বাগতিকরা। বাংলাদেশের বোলারদের মধ্যে তাসকিন এবং মিরাজ দুটি করে উইকেট তুলে নেন। ফিফা ক্লাব বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ রাতে ইংলিশ দল চেলসির মুখোমুখি হবে ব্রাজিলের ফ্লুমিনেন্স। তবে চেলসির জোয়াও পেদ্রো এবং ফ্লুমিনেন্সের থিয়াগো সিলভার জন্য ম্যাচটি অন্যরকম, অনেক আবেগের। পেদ্রো ফ্লুমিনেন্স থেকে চেলসিতে যোগ দিয়েছেন, আর থিয়াগো চেলসি থেকে ফ্লুমিনেন্সে গিয়েছেন। অনেক বছর খেলার আবেগ জড়িত এই দুজনের মধ্যে। পুরো টুর্নামেন্টে দারুণ চমক দেখিয়ে সেমিফাইনালে উঠেছে ব্রাজিলিয়ান দলটি। ইন্টার মিলান এবং আল হিলালের মতো দলকে তারা পরাজিত করেছে। বরুশিয়া ডটমুন্ডের সাথে ড্র করেছে। সেই চমক অব্যাহত রেখে ফাইনালে পৌঁছে যেতে চায় ফ্লুমিনেন্স। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় আজ রাত 1টায়। অযত্ন আর অবহেলায় নিশ্চিহ্ন হওয়ার পথে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। শুধুমাত্র রাজনৈতিক বৈষম্যের শিকার হয়ে গত 19 বছরেও সেখানে কোনো ম্যাচ আয়োজন হয়নি। স্থানীয় দর্শক আর ক্রীড়াপ্রেমীদের তাই প্রশ্ন, বাংলাদেশ ক্রিকেট দলের লাকি ভেন্যু হিসেবে খ্যাত মাঠটিতে কবে ফিরবে ক্রিকেট খেলা? বগুড়ার প্রতিনিধি আজিজুল হাকিম রুমনের তথ্য ও ছবিতে রিপোর্ট করছেন SM আশরাফ। 8 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধন হয় 2004 সালের 7 ফেব্রুয়ারি। এরপর একটি টেস্ট এবং 5টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়। এই মাঠেই ওয়ানডে ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম জয় ও সিরিজ জেতে টাইগাররা।
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে হারাতে বসেছে স্টেডিয়ামের গৌরব। স্থানীয় ক্রীড়ামন্ত্রীরা অভিযোগ করছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর থেকেই বৈষম্যের শিকার এই মাঠ। কিছুদিন আগে এখানে তামিম ভাই আসছিল, তামিম ভাই আমাদেরকে বলে গেছে যে 2025 সালে আমাদের এখানে খেলা ফিরবে, কমপক্ষে ফিরবে। আমরা চাচ্ছি যে সেখানে খেলা ফিরুক। এখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা আরও যদি বিভিন্ন লিগ যদি খেলা হয়, আমরা এখানে আমরা অনেক খুশি থাকবো। দীর্ঘদিন কোনো ম্যাচ না হওয়ায় স্টেডিয়ামের ফ্লাড লাইটগুলো নষ্ট, আউটফিল্ড ও পিচ হারিয়েছে খেলার উপযোগিতা। আমাদের একটা আশা ছিল যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বগুড়ার এই শহীদ চান্দু স্টেডিয়াম আবারও তার হারানো ঐতিহ্য ফিরে পাবে। এজন্য আমাদের পক্ষ থেকে আমরা যথেষ্ট চেষ্টা করেছি, আমরা আবেদন করেছি, আমরা সাংবাদিকদের পক্ষ থেকে আমরা মাঠে নেমেছি, আমরা আন্দোলন করেছি। ফ্যাসিবাদ সরকারের সময়ও কিন্তু এটার কোনো উন্নয়ন হয়নি, এটা অবহেলিত ছিল। এই বর্তমান সরকারের সময়ও কিন্তু এটা যেরকম ছিল আপনারা দেখেছেন, 16 বছর থেকে বহুবার আপনাদেরকে সাক্ষাৎকার দিয়েছি, আমরা প্রতিবাদ জানিয়েছি, মানববন্ধন করেছি, কিন্তু এখন পর্যন্ত কিন্তু ওটাই আছে। অথচ এখানে আবাসন আর যোগাযোগ ব্যবস্থা নিয়ে কোনো অভিযোগ নেই, যদিও জেলা প্রশাসক দ্রুতই সংস্কার কার্যক্রম শুরুর আশ্বাস দিয়েছেন। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে একটি টিম এসেছিল, এখানে অলরেডি যাচাই বাছাই করে গিয়েছে, এখানে কি কি কাজ করার প্রয়োজন হবে তারা এটা প্রাক্কলন করবেন। এটা জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে এটা সংস্কার করা হবে। সংস্কার হলে তারপরে আমরা আশা করি যে এখানে আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করা হবে। বগুড়াবাসীর দাবি, এই স্টেডিয়ামকে যেন আর বঞ্চিত করা না হয়। সংস্কারের মধ্য দিয়ে শহীদ চান্দু স্টেডিয়াম আবার তার হারানো গৌরব ফিরে পাবে বলেই আশা ক্রীড়াপ্রেমীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর 35% শুল্ক আরোপ ট্রাম্প প্রশাসনের যৌক্তিক নয় মনে করেন অর্থ উপদেষ্টা। সিদ্ধান্ত পুনর্বিবেচনায় কাজ করছে সরকার। বিগত 3 নির্বাচনকে বৈধতা দেয়া বিদেশি পর্যবেক্ষকরা আগামীতে সুযোগ পাবেন না, জানালেন সিইসি। গ্রহণযোগ্য ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মানসিকভাবে অসুস্থ অব্যাহতিপ্রাপ্ত নেতাদের দাবি। সিদ্ধান্ত বেআইনি, কাউন্সিলে যোগ দেওয়ার ঘোষণা, নিয়মের ব্যত্যয় হয়নি নতুন মহাসচিব। অপকর্মের সাথে জড়িত দলের সদস্যদের বহিষ্কারের পরেও রহস্যজনক কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না আইন শৃঙ্খলা বাহিনী, অভিযোগ বিএনপির। এবং বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের দেখানো পথেই রাজনীতি করছে এনসিপি, কুষ্টিয়ার পদযাত্রায় নাহিদ ইসলাম। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।